আমরা চেয়েছিলাম আমাদের হাত ধরে বাংলাদেশের অর্থনীতি পুনর্জীবিত হোক, আমাদের হাত ধরে বাংলাদেশের অর্থনীতি বৃদ্ধি পাক। আমরা পৃথিবীর যে সকল সভ্যতা আছে কিংবা ছিল, আমরা দেখেছি প্রত্যেক সভ্যতার পরিবর্তন হয় যুবকদের হাত ধরে, তরুণদের হাত ধরে। সকল অনিয়ম, দুর্নীতি এবং চাটুকারিতা প্রতিরোধ হয়ে একটি নতুন সূর্য উদিত হয় পৃথিবীতে কিংবা দেশে কিংবা রাজ্যে। আমরা দেখেছি বিগত সভ্যতাগুলো, মিশরীয় সভ্যতা, রোমান সভ্যতা, নানান যে সকল সভ্যতাগুলো আছে, সেই সকল সভ্যতার পরিবর্তন হয়েছিল তরুণদের হাত ধরে। ইভেন্ট আমরা দেখেছি 24-এর যে গণ অভ্যুত্থান কিংবা 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ, সেইগুলো অথবা 90-এর যে গণ অভ্যুত্থান, সেই সকল বিপ্লব সংগঠিত হয়েছিল তরুণদের হাত ধরে। আপনারা জানেন সুদীর্ঘ 3 বছর 2 বছর এমন অনেক ছেলেরা আছে যাদের এক বুক স্বপ্ন নিয়ে লাইনে এসে স্বপ্ন ভঙ্গ হয়ে জাহিদুলদের মতো আত্মহত্যার পথে ছিলেছে। এই আত্মহত্যার দায়ভার রাষ্ট্রের নিতে হবে। আমি বলতে চাই, আমাদের যে যৌক্তিক দাবি 9 দফা কর্মসূচি, রাষ্ট্রের কূটনৈতিক হস্তক্ষেপে সেইগুলোর সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে। আমরা যখন আন্দোলনের নাম দিয়েছি, একদল লোকদেরকে দেখেছি আমাদের এই আন্দোলন কিংবা আমাদের এই অবস্থান কর্মসূচি বা শান্তিপূর্ণ মানববন্ধন নস্যাৎ করার জন্য তাদের অপপ্রচার চালানো কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। আপনারা একটা জিনিস একটু মনোযোগ দিয়ে শুনলেন, বিএসএফের কাছে আমরা যখন প্রথমে গিয়েছি তখন মাহে রমজান ছিল। আমরা মাহে রমজানের সময় বিএসএফের কাছে যাওয়ার পর 24 তারিখ যখন আমরা বিএসএফের কাছে গিয়েছিলাম, বিএসএফের যে কিরণ স্যার আছে ওনার সাথে আমরা কথা বলে, ওনার বক্তব্য ছিল আমাদের যে যৌক্তিক দাবি ওনারা মেনে নিবেন। ওনারা এইচআরডি কুরিয়া কিংবা বৈদেশিক মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমাদের যৌক্তিক দাবি মেনে নিবেন বলে ওনারা বক্তব্য প্রদান করলেন, আমরা তা মেনে নিলাম। একদল ছেলেরা লং মার্চ টু বিএসএফ একটা কর্মসূচি ব্যক্ত করেছিলেন। আমরা আমাদের নেতৃত্বে ওই লং মার্চ টু বিএসএফ কর্মসূচি আমরা স্থগিত করি, যাতে করে আমাদের এই শান্তিপূর্ণ মানববন্ধন কিংবা শান্তিপূর্ণ অবস্থানকে কোনোভাবে কোনো চক্র অন্য কোনোভাবে উপস্থাপন করতে না পারে। আমরা ওই কর্মসূচি স্থগিত করে, কোরিয়া একটি শান্তিপ্রিয় দেশ, আমরা সেই শান্তিপূর্ণ ভাবে কথা বলে আলোচনা করে সুন্দর করে এটা সমাধানের লক্ষ্যে ওনার সাথে কথা বলেছিলাম। আমরা বলেছিলাম, স্যার আমাদের যৌক্তিক যে দাবিগুলো আছে আপনারা আমাদের সাথে বসুন, কথা বলুন। ওনারা মেনে নিয়েছে, কথা বলবে। আমরা এটা বলেছিলাম 14 তারিখের মধ্যে আপনারা আপনাদের পেজে বিবৃতি দিয়ে আমাদের কি দাবি আপনারা মানতে পেরেছেন কিংবা মানতে পারেন নাই সেটা একটা স্পষ্ট উল্লেখ করবেন। ওনারা মেনে নিল। খুব দুঃখের সহিত জানানো যাচ্ছে যে এরপর আমরা 2টা মিটিং করলাম, জুম মিটিং করলাম, কিংবা আবার আমরা ওনাদের সাথে 2বার 3বার মিটিং করলাম। অনেক প্রতিনিধি ছিল। দুঃখের সহিত জানানো যাচ্ছে যে ওনাদের কাজের পরিণতি আমাদের পছন্দ হলো না। আমরা ওনাদেরকে বলেছিলাম আমাদের যে দাবি এগুলো যৌক্তিকভাবে কতটা মানতে পারেন বা মানতে পারেন না সেটা বিএসএফ এর কাছে আপনারা জানাই দেন, আমাদের ছেলেরা দেখে শান্ত থাকুক। কিন্তু ওনারা সেটা জানালেন না। ওনারা আমাদের থেকে ক্রমান্বয়ে সময় চাইলেন। যখনই আমরা কোনো যৌক্তিক দাবি নিয়ে ওনাদের কাছে যাবো বা যাচ্ছি, তখনই ওনারা আমাদের কাছে সময় নিয়ে আমাদেরকে আটকে দিলেন। 29 তারিখ সারা বাংলার ইপিএস কর্মীরা যখন একযুগ হয়ে 29 তারিখ নির্ধারণ করে ঢাকামুখী তাদের শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি ব্যক্ত করেছেন, তখন বিএসএফ টনক নড়ল। ইনস্ট্যান্ট ওনারা ওনাদের কাছে বিবৃতি দিয়ে দিল। ভাই আপনারা এই বিবৃতি যখন 28 তারিখ রাত্রে দিতে পারলেন, আমাদের সাথে যখন বসেছেন সেই কথাগুলো কেন আপনারা বিএসএফ উপস্থাপন করেন নাই? আমাদের যৌক্তিক দাবিগুলো আমরা যে বসেছি, আমরা যে আপনাদের কাছে এসেছি, সেগুলো কেন আপনারা উপস্থাপন করলেন না? আপনারা ক্রমান্বয়ে আমাদেরকে পিছু হটানোর জন্য এই ব্যাপারগুলো আপনারা ক্রমান্বয়ে করে যাচ্ছেন, সবাই দিচ্ছেন। ভাই একটা কথা আছে, যার চায় সে বুঝে। সেই ছেলেগুলো
অর্থ ব্যয় করে আজকে ডিলেট হলো, আপনি তাদেরকে কি বুঝ দিবেন? তাদেরকে আপনারা কি ব্যাখ্যা দিবেন? আপনারা একটা কথা বলছেন যে চাকরির ল্যাবরেটরি দিয়েছেন, তাই না? ভাই, চাকরির নিশ্চয়তা যদি না দেন তাহলে আপনারা যখন সার্কুলার দেন তখন বলেন যে আগে আসলে আগে পাবেন, কিসের ক্ষেত্রে কেন এটা হবে না? এই ছেলেটা 22 সালে পরীক্ষা দিল, এই 22-এর ছেলের উপর ইন্সপায়ার হয়ে যে ছেলেটা 23-এ সার্কুলার নিল, পরীক্ষা দিল, সেই ছেলেটা কুড়িয়ে অবস্থান করছে। যারা 22-এর ছেলে তারা আমার আপনার মতো প্রতিপদ অবস্থান করছে কেন? আমরা তো ভাই দেশের সম্পদ হতে চেয়েছি, রেমিটেন্স যুক্ত হয়ে দেশের অর্থনৈতিক মন্দা উন্নয়ন করার জন্য চেয়েছি। আমরা রাজপথে কেন থাকবো? এই জবাব আপনাকে দিতে হবে। আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান এবং কর্মসূচি বাস্তবায়নের জন্য আর আমাদের এই ক্লান্তি লগ্ন কিংবা বিএসএল এর এই অদূরদর্শিতা কাটিয়ে উঠানোর জন্য এবং তাদের এই অনিয়ম এবং একঘেয়েমি কাটিয়ে ওঠার জন্য বিএসএল কে একটি স্বচ্ছ জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য এবং ইপিএস কে রক্ষা করার জন্য আমাদের আজকের এই কর্মসূচি। এবং আমাদের এই কর্মসূচিতে বিএসএল কিংবা অন্যান্য যারা চক্র আছে বিএসএল এর পক্ষে কথা বলছে, আমাদের ইপিএস কর্মী হয়ে তারা বিএসএল এর পক্ষে সাফাই যাচ্ছে, তাদের উচিত ছিল আমাদের সারিতে এসে আজকে মানববন্ধনে অংশগ্রহণ, কিন্তু তারা তা করেনি। আমরা যে দাবিগুলো উঠাইছি এই দাবিগুলো কেন আমাদের হাতে থাকবে? এই দাবিগুলো থাকবে বিএসএল হাতে। এই সমস্যাগুলো বিএসএল জানে আরো 2 বছর 3 বছর আগে থেকে। সে যখন দস্তান করেছে তার মাথায় আছে এরা যে আমার প্রতি বছর কত লোক যায়, কত লোক আমি দস্তান করাতে পারবে। প্রতি বছর ইস্যু হয় মাত্র 2500 কিংবা 3000। আমার বর্তমানে এখনো রোজগার যুক্ত ভাই আছে প্রায় 14,000 প্লাস, এবং আরো 7,000 এই বছরের ভিতরে ঢুকবে। তার মানে 21,000 লোক এখনো আমার এই লাইনে আছে। প্রতি বছর 3,000 করে ইস্যু হলে আপনার কয় বছর লাগবে? মিনিমাম 7 বছর। আপনি মেয়াদ দেন কয় বছর? মেয়াদ দেন মাত্র 2 বছর। কেন? আমরা কি পচামাল? আমরা তো পচামাল নাই। 2 বছর পরে আমাদের কেন মেয়াদ শেষ হবে? আচ্ছা, আমাদের যে দাবিগুলো আছে আমাদের সবসময় 2022 সাল থেকে শুরু করে যে সকল কর্মী হবে সে সকল কর্মীদের রাষ্ট্রীয় কূটনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে পূর্ণবস্থায় আবেদন করতে হবে, এবং 2023 সাল সহ যে সকল ইপিএস কর্মীদের রোস্টার আছে তাদের ডিলেট না হওয়ার নিশ্চয়তা প্রদান করতে হবে। 2 নম্বর, 2 বছরের 10টি ইস্যুতে 7 থেকে 8 বার কোম্পানির মালিকের কাছে ফাইল বাধ্যতামূলক পৌঁছাতে হবে। সেটা সিরিয়াল, সাল এবং বছর অনুযায়ী হতে হবে। 3 নম্বর, বর্তমান রোস্টারকৃত কর্মীদের মধ্যে 75 থেকে 85% প্রবেশ না করা পর্যন্ত সার্কুলার বাণিজ্য বন্ধ করতে হবে। প্রত্যেক ইস্যু পূর্বে 4 নম্বর, ক্যারিয়ার প্রত্যেক বাণিজ্যিক জন্য প্রয়োজনীয় সংখ্যক এজেন্ট নিয়োগ বাধ্যতামূলক করতে হবে। প্রত্যেক ক্যারিয়ারকে মিনিমাম 4 থেকে 5 জন এজেন্ট দিতে হবে। যারা প্রত্যেক ভিসা ইস্যুর পূর্বে তাদের নির্ধারিত আওতাভুক্ত জেনে তারা কর্মী মালিকদের কাছে সশরীরে পৌঁছে ইস্যুর জন্য মালিকদের উৎসাহিত করতে পারে। 5 নম্বর, ভিসা ইস্যুর ক্ষেত্রে আর্থিক লেনদেন মুক্ত বাংলাদেশ ইপিএস ঘোষণা করতে হবে। আমরা কিছুদিন আগে কয়েক মাস আগে শুনেছি একটা অডিও ক্লিপ, সম্রাট জুতার দোকানে চলে আসেন 17 থেকে 18 লাখ টাকায় আমি আপনাকে কোরিয়ায় পৌঁছে দেব। নতুন নতুন খাত অথবা সেক্টর খুঁজে বের করে রোস্টার ভুক্তদের মধ্যে হতে
সরকারি প্রশিক্ষণের মাধ্যমে কর্মী গড়ে তুলতে হবে। কনস্ট্রাকশন শিপ বিল্ডিং খাতের ভিসা ইস্যু নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। রেস্টারকৃত কর্মীদের ছাড়া বাংলাদেশের অন্য কোনো অঞ্চল বা এলাকা থেকে হোস্টেল কর্মীদেরকে ভিসা ইস্যু করা যাবে না। এই বিষয়ে নিশ্চয়তা প্রদান করতে হবে। প্রয়োজনে কনস্ট্রাকশন শিপ বিল্ডিং ভাইদেরকে অন্য খাতে পরিবর্তন করে হলেও তাদেরকে এতটুকু নিশ্চিত করতে হবে যে আমরা তাদেরকে ভিসা ইস্যু নিশ্চিত করবো। আপনার কোরিয়া প্রবাসী কোন কর্মী কোম্পানির পরিবর্তন বা রিলিজ করলে বাংলাদেশ এম্বাসি প্রতিনিধিগণ সেখানে সরাসরি উপস্থিত হয়ে এই সমস্যার সমাধান করতে হবে। বর্তমান সংকটীয় সালে শহীদ হয়েছিলেন কর্মকর্তাদের সফল না হলে তাদেরকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে। 2022 সালে যারা ডিলিট হয়ে যাচ্ছে, রোস্টারভুক্ত যারা ডিলিট হয়ে যাচ্ছে তাদেরকে ডিলিট না করে পুনরায় রোস্টারের জন্য আমরা দাবি জানাচ্ছি এবং শতভাগ ভিসা ইস্যু নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছি। আমাদের প্রয়োজন ইস্যু, আমাদের তো ডিলিট প্রয়োজন না। আমরা 2-3 বছর যাবত আজকে এই লাইনে, এখন 2-3 বছর যাবত পরে আপনারা এসে আমাদেরকে ডিলিট করে দেবেন, এটা তো আমরা মানতে পারছি না। আমরা বহু কষ্ট করে আমাদের অর্থ, সময়, শ্রম সবকিছু ব্যয় করে দিন রাত এক করে কোরিয়ান ভাষা শিখে পাশ করে মেডিকেলে ফিট হয়ে আমরা এখানে এসেছি। রোস্টারভুক্ত তো আর যে কেউ হইতে পারে না, তাই না? তো আমরা যেহেতু রোস্টার হচ্ছি তার মানে কি আমরা কাজের যোগ্য। তো আমরা চাই আমার এবিবন ওয়েসেল আমাদের জন্য কিছু করতে পারে না। আমরা 2 বছর তাদের অপেক্ষায় ছিলাম, তাদের মুখের দিকে তাকিয়েছিলাম যে তারা যেন আমাদের ভিসা ইস্যুর ব্যবস্থা করে, কিন্তু ওয়েসেল আমাদের ভিসা ইস্যুর ব্যবস্থা করে নাই। মূলত এখন আমাদেরকে ডিলেটের তার প্রবলেম ছেড়ে দিয়েছে। তারা গিয়েছে এই ব্যাপারে হয়েছিল যে আমাদের ভিসা কেন ইস্যু করছেন না। তারা বলছে তাদের হাতে নাকি কোনো কিছুই নাই, তাদের কোনো নিয়মই নাই। তো নিয়ম নাই, নিয়ম তৈরি করেন, নিয়ম তৈরি করেন। নতুন নতুন সার্কুলার বাণিজ্য বন্ধ করে পুরাতন যারা ডিলেট হয়ে যাচ্ছে তাদেরকে ডিলেট না করে তাদের ইস্যুর ব্যবস্থা করে দেন। আমাদের প্রয়োজন ভিসা ইস্যু, আমাদের দক্ষিণ কোরিয়াতে আমাদের ভিসা ইস্যুর ব্যবস্থা করে দেন। এই ব্যাপারে পুলিশকে জানানো হয়েছে। আজকে আমরা মানববন্ধন করব, তো সেই বিষয়ে ওয়েসেল সতর্কতা বার্তা দিয়ে দিয়েছে যে আমরা কি করতে যাচ্ছি। আমরা মূলত শান্তিপূর্ণ মানববন্ধন করতে যাচ্ছি, আমরা ওয়েসেল ভাঙচুর করতে যাচ্ছি না, আমরা প্রেস ক্লাবের সামনে কোনো হাঙ্গামা তৈরি করতে যাচ্ছি না। আমরা এসেছি এখানে শান্তিপূর্ণ আন্দোলন, মানে আমাদের মানববন্ধন, আমাদের যে দাবি, এই দাবিগুলো ওয়েসেল তো আমাদের জন্য আমাদের রোস্টার ডিলেট ঠেকাতে পারে না, তার কাছে আমাদের বিষয় সমৃদ্ধ করতে পারে না। এই জন্য আমরা আমাদের যে রাষ্ট্রপ্রধান আমাদের স্যার, তিনি একটা নোবেল বিজয়ী, তিনি যেন আমাদের বিষয় ব্যবস্থা করে এবং 2022 সাল থেকে পরবর্তী যেন কোনো ছাত্র ডিলেট না হয়, প্রত্যেকের যেন বিষয় ইস্যু হয়, প্রত্যেকের যেন বিষয় মানে শতভাগ বিষয় ইস্যু চাচ্ছি আমরা। এবং নতুন নতুন সার্কুলার বাদ দিয়ে পুরাতন যারা আছে, আপনি সাল 2022 সাল আপনি কিভাবে বাদ দিয়ে দেন প্রিয় ওয়েসেল স্যার? আপনারা 2022 সাল বাদ দিয়ে আপনারা 2023 সালের ইস্যু করাচ্ছেন। 2023 সালের স্টুডেন্টরা কোরিয়াতে গেছে, তাহলে আমরা কেন 2022 সালের স্টুডেন্টরা আজকে আমাদের প্রেস ক্লাবের সামনে আসতে হলো? আজকে তো আমাদের কোরিয়াতে কথা ছিল, আপনারা সেই পথ তৈরি করে দেননি আমাদের জন্য। আমাদের ফাইলগুলো কোরিয়াতে হাজার হাজার কোম্পানি আছে, হাজার হাজার ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে অনেক সেক্টরে হাজার হাজার কোম্পানি আছে। ওই কোম্পানির কাছে আমাদের যে জব অ্যাপ্লিকেশন দিলে, আমাদের যে মেডিকেল কার্ড করালে, এগুলো তো তাদের কাছে জমা দেন নাই। প্রত্যেকটা কোম্পানির কাছে যদি আজকে আমাদের কাগজগুলো যেত, তাহলে আমাদের আইডিতে মেডিয়েশন লেখাটা আসতো। এই 2-3 বছরে মেডিয়েশন লেখাটা আমরা